আমি লেফটেন্যান্ট কমান্ডার মোশাওয়াত কায়ান কিনা এখন নিজের হাঁটুর বয়সী এক মেয়েকে বিয়ে করব? অসম্ভব আম্মা। আমেনা বেগম একটু বিচলিত হলো ছেলের প্রত্যাখ্যানে, তবুও নিজেকে সামলে নিয়ে দৃঢ় গলায় বলে, আমি তোর মা মোশাওয়াত, আমি তোর ভালো মন্দ বুঝি। ভালো মন্দ বোঝো সেটা আমিও জানি, তাই বলে অসমবয়সী একটা মেয়েকে বিয়ে? অসম্ভব আম্মা। আমার বয়স দেখো আর মেয়েটার বয়স দেখো, এটা কখনোই সম্ভব না আম্মু। আমেনা বেগম ঢোক গিলে নিজের বিচলিত ভঙ্গি লুকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি সাবিয়ার বাবা শফিউলের কাছে কথা দিয়েছিলাম, লোকটা বেঁচে নেই, তাই বলে আমি আমার দেওয়া কথা রাখবো না? তুই কি চাস আমি নিমক হারামের কাতারে পড়ি? কথা দিয়ে কথা না রাখার শাস্তি আমাদের ধর্মে কি, তা নিশ্চয়ই বলা লাগবে না? মোশাওয়াদ একটু থমকালো, তারপর বলে, কি বলতে চাইছো আম্মু? আমি আমি অনেক আগেই তোর আর সাবরিহার বিয়ে ঠিক করে রেখেছিলাম। হুট করেই শফিউল ভাই মারা যাওয়াতে আমি চাইছি না কথার কোনো খেলাপ হোক। তুই ক্যাম্প থেকে এসেছিস 3 বছর পর, চলে যাবার পর আবারও কবে আসবি তারও কোনো ঠিক নেই। এখানে আমি একা থাকি, এর থেকে যদি তোর ওসিলায় আমি একটা সঙ্গী পাই, মানে সাবরিহাকে আমার নিজের কাছেই রাখি, তাহলে তো খারাপ হয় না। মা, তুমি ইমোশনাল ব্ল্যাকমেল করছো? তুই যদি ভাবিস তাহলে তাই করছি। নিজে তো ক্যাম্পে গেলে খবরই থাকে না, আমারও খবর নিস না। আমার বয়স হয়েছে, আমার কথা বলার জন্যেও একটা মানুষ লাগে পাশে। আমার মুখের দিকে তাকিয়ে না হয় আবারও একই কথা আম্মা। আমেনা বেগম থমকালেন, তারপর অভিমানে মুশাওয়াদের রুম থেকে উঠে চলে গেলেন। মুশাওয়াদ তাকিয়ে রইল মায়ের চলে যাওয়ার দিকে। মুশাওয়াদের বাবা এয়ারফোর্সে ছিলেন। ও যখন ক্লাস 8-এ পড়তো তখন একটা প্লেন দুর্ঘটনায় বাবা মুরসালিন শহীদ হয়েছিলেন। তারপর মাই মুশাওয়াতকে আগলে রেখেছে। মুশাওয়াত যখন প্রথম আর্মিতে অ্যাপ্লাই করেছিল তখন লুকিয়েছিল আমেনা বেগমের কাছ থেকে, এবং হুট করেই অসুস্থ হয়ে যাবার কারণে আইএসএসবি পরীক্ষা দিতে যেতে পারেনি মুশাওয়াত। তারপর অনিচ্ছা সত্ত্বেও নেভিতে অ্যাপ্লাই করলো। কারোর রেফারেন্স ছাড়াই নেভিতে জব হয়ে গেল মুশাওয়াদের। প্রথমে যখন আমেনা বেগমকে জানানো হলো, আমেনা বেগমের সে কি কান্নাকাটি! সে বারবার একই কথা বলছিল, বাবাকে যেভাবে হারিয়েছে, বাবার একমাত্র চিহ্ন হিসাবে মুশাওয়াতকে আমেনা বেগম হারাতে পারবে না। তখন মুশাওয়াত মাকে অনেক বুঝিয়েছে। মায়ের মন শক্ত প্রকৃতির হলেও ছেলের দিকটায় তিনি ভীষণ নরম। মুশাওয়াত নেভিতে জয়েন করার প্রায় 7 মাসের মতো মুশাওয়াদের সাথে কথা বলেনি আমেনা বেগম। তারপর মুশাওয়াদ ছুটিতে এসে মাপ চেয়ে বলেছিল, মা যা বলবে তাই করবে, শুধু নেভিতে যাতে থাকতে দেয়। আমেনা বেগম তখনও অভিমানে চুপ করেছিলেন। আর তখন থেকে এখন পর্যন্ত প্রায় অনেকগুলো বছর এখনো মায়ের আর্তনাদ চোখে ফুটে ওঠে। মায়ের কথা চিন্তা একটা একটা সিদ্ধান্ত নেয় মুশাওয়াদ। তারপর লম্বা শ্বাস ফেলে উঠে মায়ের রুমে সামনে দাঁড়িয়ে কিছুটা জড়তা নিয়ে রুমের দরজায় নক করে। দরজায় নক হতেই চোখের পানি মুছে ভারী গলায় আমেনা বেগম বলে, এসো। মুশাওয়াদ একটু ঠোঁট চেপে হাসলো। তার মাটাও না, কথা না মানলে একটুতেই কিশোরীর ন্যায় অভিমান করে গাল ফুলিয়ে কান্নাকাটি করে বসে থাকে। মুশাওয়াদ আর কিছু ভাবল না, ধীরে এসে মায়ের কোলে মাথা রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। এটা মুশাওয়াদের সুন্দর একটা দিক। যদি সে মাকে কিছু বলতে চায় বা কিছু চাওয়ার থাকে, তাহলে সে অনুমতি ছাড়াই আগে মায়ের কোলে শুয়ে পড়ে। আমেনা বেগম ছেলের কাণ্ডে মনে মনে হাসলেন। সেই রাজি হলোই, তবে কেন এত প্যাঁচায় ছেলেটা? মুশাওয়াদ অনেকটা সময় শুয়ে থেকে ধীর গলায় জিজ্ঞাসা করে, মেয়েটার নাম কি আম্মা? সাবরিহা ইনায়াত। শ্বাস ফেলল মুশাওয়াদ, তারপর বলে, বাচ্চা একটা মেয়ে, পেলে বড় করে নিবি। চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে মুশাওয়াদ অবাক গলায় বলে, বাই এনি চান্স তুমি কি ওকে আমার সাথে পাঠানোর পরিকল্পনা করছো? না না, আমিই পালবো। কিসে পড়ে? এইবার এইচএসসি দিয়েছে। উজ্জ্বল ছাত্রী। গম্ভীর হয়ে যায় মোশাওয়াদের মুখ। তারপর বলে, ওর আর আমার বয়সের ডিফারেন্স জানো আম্মা? বেশি না,
বাবা মাত্র 13। তোর বাবা আর আমার 16 বছর ছিল। এটা এমন কিছুই না। মেয়েটা তোর জন্য পারফেক্ট। আমার উপর ভরসা রাখ বাবা। চুপ রইল মোসাওয়াদ। তারপর আবারও সময় নেয়। ততক্ষণে আমেনা ছেলের চুলে হাত বোলাচ্ছে। তাতে একটু চোখ বন্ধ রেখে মোসাওয়াদ কিছু একটা ভাবে। যতটা জড়তা ছিল বাবা আর মায়ের বয়সের ব্যাপারে গুনে গুনে একটু কমেছে। কিন্তু সাবরিহাকে কখনোই ক্যান্টনমেন্টে নিয়ে যাবে না মোসাওয়াদ। এই পুচকে মেয়েকে নিয়ে গেলে তার মান সম্মান যাচ্ছে তাই হয়ে যাবে। একটা দীর্ঘশ্বাস ফেলে অনেকটা সময় চোখটা বন্ধ করে জিজ্ঞাসা করে, বিয়ে কবে? আমেনা বেগমের মুখে হাসি ফুটল। তাই কোনো মতে নিজের হাসি চেপে নিয়ে বলে, আজকে রাতে ঘরোয়াভাবে একদম তুলে আনবো। কি? চেঁচিয়ে লাফ দিয়ে উঠে বসে মোসাওয়াদ। তার চোখ কোঠর দিয়ে বেরিয়ে আসতে চাইছে। তারপর হতভম্ব গলায় বলে, তুমি আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে রেখেছিলে তাই না মা? তুমি তো জানোই আমাকে কোনো না কোনোভাবে রাজি করিয়েই ছাড়বে। আম্মা, তোমার এই জেদ। আর কিছু বলতে পারল না মোসাওয়াদ। উঠে বেরিয়ে গেল মায়ের রুম থেকে। ছেলের চলে যাওয়ার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসলেন আমেনা বেগম। ছেলেটা যদি একটু মায়ের মন বুঝতো, মেয়েটার প্রতি একটু মায়া হলে কয়েক মাস পর পর হলেও ছেলে বাসায় ফিরবে। তখন না হয় এক ছেলেটাকে দেখতে পারবে। আর এমন চলতে থাকলে ছেলের বিয়ে তো দূর, তাকে দেখাও আমাবস্যার চাঁদের মতো ব্যাপার হবে। দীর্ঘশ্বাস ফেলল আমেনা। বিয়েটা শুধু হয়ে গেলেই আমেনা বেগম একদম নিশ্চিন্ত। ওয়াশরুম থেকে বেরোতেই বিছানার উপরে একটা সাদা পাঞ্জাবি দেখে মুসাওয়াদ একটু থমকায়। তারপর বুঝতে পারে মা দিয়ে গেছে। অনিচ্ছা সত্ত্বেও তা পরে নিয়ে রেডি হয়। এর মধ্যে আমেনা বেগমও সবুজ ও সোনালী মিশেলের একটি শাড়ি পরে দরজার সামনে দাঁড়িয়ে মুসাওয়াদকে ডেকে বলে, এই বাবু, হয়েছে তোর? দ্রুত আয়। হুট করেই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মুসাওয়াদের। ঢোক গিলে কথা বলতে চাইল, তবে গলা দিয়ে একটা শব্দ বের হলো না মুসাওয়াদের। তাই মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে এলো। আত্মীয় স্বজন বলতে তেমন একটা মানুষ নেই আমেনা বেগমের, তাই কাউকে জানানোর প্রয়োজন মনে করলেন না তিনি। মুসাওয়াদ বের হতেই ব্যস্ত গলায় বলে, এই বাবু, তুই ড্রাইভ করতে পারবি নাকি আমি উবার ডাকবো? মুসাওয়াদ মাথা নাড়িয়ে বাসা থেকে বেরিয়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, আমার হাতে কিছু হয়নি আম্মা, আমিই পারবো, আসো। আমেনা বেগম হাসলেন। ছেলেটা ছোট ছোট অভিমান তার ভালোই লাগে। তখন মনে হয় সেই ছোট্টবেলায় ফিরে গেছেন। আমেনা বেগম হাসলেন। তারপর নিজের রুমে যেয়ে মুসাওয়াদের বাবা মোরসালিন সাহেবের ছবির সামনে দাঁড়িয়ে আলতো হাসলো। তারপর ধীর গলায় বলে, আমাদের মুসাওয়াদ কত বড় হয়ে গেছে গো। মুসাওয়াদের বাবা, আজকে ওর বিয়ে। আমি আগে থেকেই সবকিছু ঠিকঠাক করে রেখেছিলাম, কারণ ছেলেটা বদের হাড্ডি হয়েছে। তাই নিজেই সব ঠিকঠাক করে তারপর বলে এখন ধরে বেঁধে বিয়ে করাতে নিয়ে যাচ্ছি। সাবরিহা মেয়েটা ভারী মিষ্টি জানো। মোসাওয়াতকে নাকানি চুবানি খাওয়াবে। ও বলতে তো ভুলে গেছি, মেয়েটা কিন্তু আমার কলেজেরই স্টুডেন্ট ছিল আর আমার প্রিয় ছাত্রী। দোয়া করো ছেলেটা একটু শান্তিতে যাতে থাকে। এখন চলি, দেরি হয়ে যাচ্ছে আমার। কথাটা বলেই সালাম দিয়ে রুম থেকে বেরিয়ে আসে। এরপর বাসা লক করে নিচে নেমে আসে আমেনা বেগম। মুসাওয়াদ গাড়িতে বসে ফোনে থাকা বাবার ছবির সাথে টুকিটাকি কথা বলছিল। মাকে আসতে দেখে দ্রুত ফোনটা লক করে গম্ভীর মুখে বসে থাকে। আমেনা বেগম ধীর গতিতে গাড়িতে উঠে বসে। আমেনা বেগম শান্তভাবে গাড়িতে উঠে সাবরিহাদের বাসার ঠিকানা বলতেই গাড়ি চলতে শুরু করে সাবরিহাদের বাসার দিকে। সাবরিহাদের বাসার ড্রয়িং রুমে চুপচাপ বসে আছে মোসাওয়াদ। ভীষণ নার্ভাস লাগছে মোসাওয়াদের। কেমন একটা থমথমে পরিস্থিতি। মা যে সেই কখন রুমের ভেতরে ঢুকলো তার আর কোনো খবরই নেই। পাশের রুমের পর্দা ধরে কয়েকটা মেয়ে উকি ঝুঁকি দিয়ে শুধু মোসাওয়াদকে দেখছে। এতটা অস্বস্তিতে বোধ হয় মোসাওয়াদ এর আগে কখনো পড়েনি। এর মধ্যে ছোট্ট একটা মেয়ে দৌড়ে এসে মোসাওয়াদের পাশে বসে। মোসাওয়াদ মাথা তুলে পাশে তাকায়। ছোট্ট মেয়েটা লাল ফ্রক পরা, সাথে তার মাথায় দুটো ঝুঁটি বাঁধা, একদম পুতুলের মতো দেখতে।
মেয়েটা অনেকটা সময় গোল গোল চোখে মোসাওয়াদের দিকে তাকিয়ে থেকে হুট করেই কান্না করে বলে, সিস্টার মারছে। ভরকে যায় মোসাওয়াদ, আশেপাশে তাকায়, কেউ এগিয়ে আসছে না, তাই ঢোক গিলে মেয়েটাকে নিজের কোলে তুলে নিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে, কাঁদছেন কেন, কে মেরেছে? সিস্টার। চোখ বড় বড় করে তারপর বলে, নাম কি আপনার? চুবাইতা। চোখের পলক ফেলে আবারও মাথা তুলে তাকায়। মেয়েগুলো এখনো পর্দায় ঝুলে আছে, অথচ বাচ্চাটা কাছে, কেউ আসছে না। বিরক্তর শ্বাস ফেলল মোসাওয়াদ, তারপর জিজ্ঞাসা করে, আপনার সিস্টারের নাম কি? চাবরিয়া। মোসাওয়াদ ঢোক গেল, বাচ্চা মেয়েটা সবার নামের পিন্ডি চটকাচ্ছে, তাহলে মোসাওয়াদের নামে কি বলবে? নিজের ভাবনায় বিভোর হয়ে জোরপূর্বক হাসতে চাইল। এলো কিছু একটা। মেয়েটা আবারও থামে, তারপর নিজের আধো বলিতে জিজ্ঞাসা করে, তুমি হাসো কেন? মোসাওয়াদের ঠোঁট আরেকটু প্রসারিত হলো, সাথে সুবাইতার জুটি ঠিক করে দিতে দিতে বলল, এমনি। আপনাকে মেরেছে কেন? সিস্টার লিপস্টিক দেয়নি। এবার বুঝলো বাচ্চা মেয়েদের এইসব নিয়ে একটু আধটু আবদার থাকবে, তাই বলে মারতে হবে। মনে মনে আরো অনেক কিছু ভাবলো। এর মধ্যে সুবাইতা আবারও জিজ্ঞাসা করে, তোমার নামটি? হলো, যা ভেবেছিল তাই হলো। তবুও ঢোক গিলে ছোট্ট নামটাই বলো, কায়ান। তায়াল? মোসাওয়াদ ঠোঁট চেপে নিজেকে সামলে মাথা নাড়িয়ে বলে, হুম, মোসাওয়াদ। মোজাদ? খুব আগ্রহী হয়ে বলল সুবাইতা। মোসাওয়াদের চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, ভাই তুই আমার নাম আর বলিস না, তবু আমার আকিকা দেওয়া নামটাকে ইন্নানিল্লাহ পর্যায়ে নিস না। কিন্তু মুখে কিছু বলতে পারলো না, কিছুই না। বাচ্চা মানুষটাকে বলবেই বাকি, তার থেকে ভালো চুপ থাকা। তাই চুপ হয়ে বসে রইল মোসাওয়াদ। বাসায় থাকার দরুন গালে কিছুটা খোঁচা খোঁচা দাড়ি রাখা হয়েছিল, তাতে সুবাইতা নিজের ছোট হাত বোলাতে বোলাতে আবারও বলে, তুমি আমাল তি হও। থমকালো মোসাওয়াদ। কি হয় এই ছোট্ট প্রাণটার? কি বলবে? আপনি আমার হবু দুলাভাই, উঠবি ব্রাদার ইন ল। সি। মোসাওয়াদ ছোট্ট বাচ্চাদের কাছে এসে এইসব কি ভাবছিস তুই? কি সব আবল তাবল কথা। তবুও মুখে হাসি টেনে স্বাভাবিক গলায় বলে, ভাইয়া। কথাটা শুনে সুন্দর মতো আঙ্গুল নাড়িয়ে নিজের মতো করে মোসাওয়াদের মুখটা নিজের দুই হাতে নেয় সুবাইতা, তারপর বলে, হুম, তুমি আমার ব্রাদার? হাসি পেল, তবুও মাথা নাড়িয়ে বলে, জি, আপনার ব্রাদার। এর মধ্যে সাবরিহার চাচা বাসায় ঢুকলো। বয়স্ক লোক দেখে মোসাওয়াদ সুবাইতাকে নিয়েই দাঁড়িয়ে সালাম দেন। লোকটা গম্ভীর মুখে সালাম নিয়ে মোসাওয়াদকে পা থেকে মাথা পর্যন্ত কেমন চোখে পর্যবেক্ষণ করে পাশের সোফায় বসলো। তিনি বসতেই একজন বৃদ্ধ হুজুর রুমে প্রবেশ করলো, সাথে সাবরিহার কাজিন আরো কিছু মানুষ। মোসাওয়াদ বুঝলো এখন বিয়ে পড়ানো হবে, তবে বাসাটা এমন শান্ত ও গম্ভীর। তবুও মুখে কিছু না বলে সুবাইতাকে কোলে নিয়ে বসে রইল। সুবাইতা এটা ওটা বলছে আর কিছুক্ষণ পর পর মোসাওয়াদের গালে হাত দিচ্ছে। দাড়ি ধরে টানও পড়ছে কয়েকটা। যদিও একটু অস্বস্তি লাগছিল, তবে বাচ্চাটার সামনে এটা আর এমন কি। মোসাওয়াদ এমন বাচ্চাদের সংস্পর্শে খুব একটা আসেনি, তাই আরো বেশি হেজিটেট লাগছে। ধীর ভঙ্গিতে লাল শাড়ি ও দোপাট্টা পরা সাবরিহা এগিয়ে এলো। তার চুড়ির নুপুরের শব্দ সারা রুমে বারংবার ঝংকার তুলেছে। সারা রুমের সাথে একটা মিষ্টি রজনীগন্ধা ফুলের সুবাস ছড়িয়ে পড়ল। মোসাওয়াদ টের পেল ওই হাঁটুর বয়সী মেয়েটা রুমে প্রবেশ করেছে, তবে কোনো এক অদৃশ্য জড়তার কারণে সে চোখ তুলে তাকাতে পারছে না। সাবরিয়াকে ধীরে তার চাচার পাশে বসানো হলো। মেয়েটা জড়তা অস্বস্তিতে মাথা নিচু করে আছে। সাবরিয়া বসাতেই সবাই নড়ে চড়ে ওঠে, আর সাবরিহার চাচা হুজুরকে দোয়া পড়তে বলে। সাবরিহা দম আটকে বসে আছে, এক হাতে ওড়না পেঁচিয়ে
অনেকটা জড়তা নিয়ে তীর তীর পল্লবে চোখ তুলে মুসাওয়াদের দিকে তাকায়। মুসাওয়াদও কি মনে করে হুট করে তাকাতেই চোখে চোখ পড়ে যায়। দুজনেই কিছুটা ভড়কে যায়। সাবরিহা লজ্জিত মুখে আবারও চোখ নামিয়ে নিল, কিন্তু মুসাওয়াদ বোকার মতো সাবরিহার শ্যাম বর্ণের মুখটার দিকে তাকিয়ে রইল। সাথে অবাক হলো, সে মেয়েটাকে অস্বস্তিতে ফেলতে চায়নি, তবে কেন এমন হলো? কেন একই সাথে তাকাতে হলো তাদের? ঢোক গিলল। এমনভাবে কখনোই মুসাওয়াদ ভড়কায়নি। তাহলে কি হলো? হুজুর নিজের দোয়া পড়ে কনের উদ্দেশ্যে বলে, আপনি মৃত মুরসালিন কাদিরের একমাত্র পুত্র মুসাওয়াদ কায়ানকে 15,15,105 টাকায় বিবাহ করতে রাজি? বোকা হয়ে যায় বাসার সবাই। মনে মনে হেসে ফেলল সাবরিহা। ম্যাডামকে মজা করে এই অ্যামাউন্টের কথা বলেছিল, আর ম্যাডামও এটাকে সাংঘাতিকভাবে সত্যি বিয়ের কাবিন করে দিয়ে দিল। আমেনা বেগম এগিয়ে এসে সাবরিয়ার মাথায় হাত রাখে। সাবরিয়া ধীরে ধীরে মাথা তুলে আমেনা বেগমের দিকে তাকায়, তবে মা সুমি বেগমকে দেখা গেল না। ঢোক গিলল। তাই আমেনা বেগম সাবরিয়ার মাথায় আলতো হাতে হাত বুলিয়ে বলে, আমি জানি কাবিনের কথাটা তুমি মজাই বলেছিলে, কিন্তু আমি মনে রেখেছি, তাই অবাক হবি না। আপাকে খুঁজছিস? আমায় ভরসা রাখ। আপা না থাকলেও আজকের পর থেকে তোকে আগলে রাখবো আমি। আমার ছেলে কিন্তু দায়িত্ব নিতে জানে, ঠকাবি না। বিশ্বাস করে দেখ একবার। কথাটা শেষ করার পূর্বেই মাথা নিচু করে ঢোক গিলল সাবরিহা। তারপর চোখটা বন্ধ করে আলতো করে বড় শ্বাস টেনে ধীর গলায় বলে, জি, কবুল। আমি তাকে আমার স্বামী রূপে কবুল করলাম। কলিজা ধরফর করে উঠল মুসাওয়াদের। কেন হলো মুসাওয়াদ তা জানে না, তবে কলিজাটা কেমন যেন নিজের জায়গায় নেই। মেয়েটা তাকে আজকেই সরাসরি প্রথমবার দেখল, অথচ এত দৃঢ় তার গলার স্বর। সাবরিহা বিয়ে কবুল করতেই সবাই আলহামদুলিল্লাহ বলে ওঠে। সাথে সাবরিহার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আমেনা বেগম এত সময়ের বন্ধ রাখা শ্বাস ছাড়ল। এরপর ছেলের দিকে তাকালো। হুজুর এবার মোসাওয়াদেরকে জিজ্ঞাসা করলেন, আপনি কি শফিউল সাহেবের প্রথম কন্যাকে নিজের স্ত্রী হিসাবে কবুল করছেন? ঢোক গিলল মোসাওয়াদ। তার কোলে এখনো সুবাইতা বসে রয়েছে। কেন যেন একটা বড় দায়িত্ব তার সামনে দাঁড়িয়ে আছে। তার মা, মেয়েটা, মেয়েটার অভিভাবক বলতে বাবার অবর্তমানে স্বামী হিসাবে সে থাকবে, আর এই পরিবারের কিছু হয়ে গেলে তার কোলে সুবাইতা। একটা শ্বাস ফেলল, তারপর ধীর গলায় শুধালো, আমি তাকে আমার স্ত্রী রূপে কবুল করলাম। সাথে এই পরিবারের আমার স্ত্রীর মৃত বাবার অবর্তমানে তার মা এবং বোনের দায়িত্ব আমি গ্রহণ করলাম। গ্রহণ, দায়িত্ব, কর্তব্য। কে ভেবেছিল সে এটা বলবে? কেন বলেছে, কিসের কারণে? মুসাওয়াত জানে না। সে জানে এত মানুষের সামনে এত বড় কথা বলা উচিত হয়নি, কিন্তু সাবরিহার চাচার অভিব্যক্তি মুসাওয়াদের পছন্দ হয়নি। তার তীক্ষ্ণ চোখ তাকে অন্য কিছু ইঙ্গিত করেছিল। এই লোকের চাহনি। ঘরের সবাই একটু অবাক হলো। এই কথা শুনে সাবরিহা কান্নায় ভেঙে পড়ল। ওহ, একটা কবুল! আহ, একটা কবুল! একটা কবুলের কত শক্তি! সে একটা অভিভাবক পেয়েছে, মাথায় হাত রাখার মানুষ পেয়েছে, সাথে নিজের পরিবারের জন্য একটা নিশ্চিন্ত ছায়া। আমিনা বেগমের মুখে হাসি ফুটল, সাথে মনে মনে বলল, মুরসালিন কাদিরের যোগ্য পুত্র। কোনো দায়িত্ব থেকে সে পালায় না। এখন কেমন গর্বিত বোধ হচ্ছে এই রত্নকে নিজের গর্ভে ধরে। ঘরের কোনায় কোনায় ফিসফিস উঠলেও কাজী সাহেব ধীরে বললেন, আলহামদুলিল্লাহ, বিবাহ সম্পন্ন হলো। সবাই আলহামদুলিল্লাহ বলল। সাবরিহার চাচা আর বসলেন না, চোখ মুখ কুঁচকে চলে গেল। মুসাওয়াদ তাকিয়ে তার প্রস্থান দেখল। অদ্ভুত মানুষ। ভাইয়ের মেয়ে আর নিজের মেয়ের মাঝে পার্থক্য ঠিক কতটুকু হতে পারে? ঠিক কতটা পার্থক্য থাকার কারণে এতটা হিংসা অথবা অহংকার একটা বিয়েতে অথবা একটা কথায় অখুশি হতে পারে মানুষ? মোসাওয়াত জানে না, তবে এতদিনের মিলিটারির জীবনে মানুষ চেনার একটা সূক্ষ্ম ধারণা মোসাওয়াদের হয়েছে। তাই হয়তো প্রথম ঝলকেই মোসাওয়াদের আগে থেকেই এমন ভাবনা এলো, জীবন, আহা,
তবুও জীবন সুন্দর। সাবরিহাকে নিজের রুমে নিয়ে যাওয়া হয়েছে অনেকটা সময়। মোশাওয়াত এখনো ড্রয়িং রুমেই বসে আছে, তার কোল থেকে সুবাইতা নামছেই না। তবে বিয়ের আগে আর বিয়ের পরে একটা অদ্ভুত অনুভব হচ্ছে মোশাওয়াদের। এই নিষ্পাপ মুখটায় কিছু একটা আছে, সাথে হুট করেই ভেসে ওঠে চোখে এক শ্যামলা বর্ণের লাল শাড়ি পরা জড়তায় মোড়ানো মুখ। আমেনা বেগম এলেন ঠিক তখন, সাথে সুমি বেগমও। তাকে কোথা থেকে আমিনা বেগম ধরে এনেছে কে জানে। সুমি বেগম এসে মোশাওয়াতকে দেখে হাসলো। মোশাওয়াত তাকে দেখে উঠে দাঁড়িয়ে সালাম দিল। সুমি বেগম সন্তুষ্ট হলেন বুঝি, হাস্যোজ্জ্বল গলায় ধীরে বলে, বাবা, তুমি এখানে না বসে সাবরিয়ার রুমে যাও আর সুবাইতাকে আমার কাছে দাও। মোশাওয়াত মৃদু হেসে বলে, না মা, ও আমার কাছেই থাক। বাকিটা বলতেই কেমন যেন জড়তা লাগছে। সুমি বেগম হাসলেন। ছেলেটা কি সুন্দর তার মা বলে ডাকলো, মনে হচ্ছে কত আগের থেকে পরিচয়। তাই নিজে থেকেই বলে, ওই যে বাম দিকের রুমটা সাবরিহার, যাও। কথাটা বলে সুমি বেগম আমিনা বেগমকে টেনে নিয়ে গেল। কথা বলার সময়টা পর্যন্তও আর দিল না। মোশাওয়াত একটু অস্বস্তিতে পড়ল। তবে সুবাইতাই নিজে থেকে আঙ্গুল দিয়ে একটা রুম দেখিয়ে বলে, ব্রাদার, ওটা সিস্টারের রুম। মোশাওয়াত জড়তা নিয়ে হেসে পা বাড়ালো সাবরিহার রুমের দিকে। তারপর রুমের সামনে দাঁড়িয়ে নক করতেই ভেতর থেকে জবাব এলো, আসুন। ধীরে দরজাটা খুলে মোশাওয়াত ধীর পায়ে রুমে ঢুকলো। সাবরিহা ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নায় তাকিয়ে। মোশাওয়াদের রুমে প্রবেশ করতেই গম্ভীর অথচ ভাঙা গলায় বলে, ওখানে দাঁড়ান। সাথে সাথে দাঁড়িয়ে যায় মোশাওয়াত। তারপর প্রশ্নবোধক চাহনি নিয়ে তাকাতেই সাবরিহা আয়নায় চোখ রেখে ধীরে বলে, আপনার জন্য আমার এসএসসির রেজাল্ট যে খারাপ হয়েছে তা কি জানেন? কথাটা বলেই সে চেয়ারটা থেকে উঠে দাঁড়ায়। তারপর ঘুরে মোশাওয়াদের দিকে এগিয়ে আসতে আসতে বলে, কে বলেছিল সেই দিন ছুটির সময় গার্লস স্কুলের সামনে আসতে? ওই যে সর্বনাশ করলেন আমার, সেই সর্বনাশ হয়েই আমার জীবনে ঢুকলেন কেন বলুন তো? আমার সর্বনাশ? একটু অবাক হলো মোশাওয়াত। মেয়েটাকে কি নির্লজ্জ বলে আখ্যা দেবে মোশাওয়াত? কিন্তু কোথায় যেন একটা জড়তা কাজ করছে। ঢোক গিল মোশাওয়াত। সে এখনো বোকা চোখে সাবরিহার দিকে তাকিয়ে আছে। সাবরিহা বিরক্ত নিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সুবাইতাকে উদ্দেশ্য করে বলে, সুবাই বাবু, লিপি দেবে? দিবই। তাহলে এক কাজ করো, এখন ভাইয়ার কোল থেকে নেমে আম্মুর কাছে যাবে, তারপর আমি ডাকলে আসবে। তাহলে সিস্টারের সব লিপি তোমাকে দিয়ে দিব। সত্যি? হুম। আর অপেক্ষা করলো না, উল্টো মুসাওয়াদের কোল থেকে নেমে যেতে চাইলো। মুসাওয়াদ বোকার মতো নামিয়ে দেয়। সাবরিয়া এখনো বোকা মুখে তাকিয়ে থাকা মুসাওয়াদকে দেখলো। মৃদু হেসে এগিয়ে রুমের দরজাটা বন্ধ করতেই মুসাওয়াদ ভাবনা ভাঙে। তবে সে কিছু বলার আগেই সাবরিয়া বলে, ধন্যবাদ। কেন? কপাল কুঁচকে জিজ্ঞাসা করে মুসাওয়াদ। তা দেখে সাবরিহা একটু হাসলো, তারপর বলে, এই যে দায়িত্ব নিলেন। যদিও আপনার একার ওপর আমি সবকিছু একেবারে ছেড়ে দেব না, তবে ওই যে আমি আসি তো, এই কথাটা বলার মানুষের অভাব ছিল আমাদের। এখন আপনি তো তাও পূরণ করে দিলেন। মুসাওয়াত কিছুটা অপ্রস্তুত হয়েই সাবরিহার দিকে তাকালো। সাবরিহার গলায় একটা অদ্ভুত কোমলতা ছিল, যেন সে একেবারেই নিঃশব্দে মুসাওয়াতকে পরবর্তী কিছু করতে প্ররোচিত করছিল। তবে তার চোখের মধ্যে সেও কিছুটা দ্বিধা অনুভব করছিল। আমি জানি আপনি কিছু বুঝতে পারছেন না, তবে ধৈর্য ধরুন। আমি আপনার থেকে কিছুই লুকাবো না। আপনার মায়ের বাছাইকৃত আপনার যোগ্য হব, এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। সাবরিহা খুব সাবধানে ধীরে কথাগুলো বলল। তার কণ্ঠে কোনো রুক্ষতা ছিল না, বরং এক ধরনের মিনতি ছিল, একটা অদ্ভুত আনন্দ ছিল, যেন সে নিজের অবস্থান জানাতে চায়, কিন্তু কখনোই চাপ প্রয়োগ করতে চায় না। তবে মুসাওয়াদের সাথে মিশে থাকতে চায়। মুসাওয়াদ কিছুটা অস্বস্তি অনুভব করলো, তবে তার মুখে কোনো জবাব ছিল না। সাবরিহার তীব্রতা ছাড়া এক ধরনের স্থিতিশীল শান্তির সঙ্গে এগিয়ে এসে একদম মুসাওয়াদের সামনে দাঁড়ায়। তারপর মুসাওয়াদ মুখ তুলে মুসাওয়াদের চোখে চোখ রাখে। মুসাওয়াদ সাবরিহার থেকে ভালোই লম্বা চওড়া,
আর সাবরিহা মুসাওয়াদের বুক সমান। তাই তার সাথে কথা বলতে হলে এভাবে মুখ তুলেই তাকাতে হবে। সাবরিহা মুসাওয়াদের চোখে চোখ রেখে একটা ঢোক গিলে মুসাওয়াদের বাম ভুরুর ওইখানে একটা ছোট কাটা দাগ, আর চোখগুলো গাঢ় বাদামি, যা দূর থেকে না বোঝা গেলেও এত কাছে থেকে সাবরিয়ার বুঝতে পারল। এই চোখ, এই কাঠিন্য, শক্ত গম্ভীর মুখ দেখে সে প্রেমে পড়েছিল। মুসাওয়াতকে সাবরিহা দেখেছিল তাদের স্কুলের সামনে কালো শার্ট পরিহিত, শার্টের হাতাটা ফোল্ড করে, একটা সানগ্লাস পরে তার কালো গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল খুবই ব্যক্তিত্বের সাথে। সাবরিহার স্কুল জীবনের শেষ ক্লাস ছিল ওই দিন, আর ছুটির সময় ছিল। সাবরিহা মুসাওয়াতকে দেখে হাবার মতো তাকিয়েছিল অনেকটা সময়। তারপর যখন দেখল আমেনা ম্যাডাম এসে মুসাওয়াদের সাথে কথা বলে গাড়িতে উঠেছে, তখন আর বুঝতে বাকি নেই যে এটাই আমিনা ম্যাডামের শক্তপোক্ত কাঠখোট্টা নেভি ম্যান ছেলে। আমিনা ম্যাডাম আগে থেকেই সাবরিহাকে ভীষণ পছন্দ ছিল, সাথে আমেনা মিসও সাবরিহাকে দারুণ পছন্দ করত। তারপর তো পরীক্ষা, আর পরীক্ষার পর বড় কলেজে চান্স পেয়েও এই কলেজ থেকে গেছে সাবরিহা। মাঝে সামিউল সাহেবের সাথে আমেনা বেগমের একটা পরিচিতি ছিল, তা জানতই না সাবরিহা। কিন্তু ততদিনে সাবরিহাও আমেনা বেগমের মন শক্তপোক্তভাবে জয় করে নিয়েছিল। আর এরপরে হুট করেই সামিউল সাহেবকে আমেনা বেগম নিজে থেকে বিয়ের প্রস্তাব পাঠান। বাবা একটু গড়িমসি করেছিল মোসাওয়াদের বয়স একটু বেশি হওয়ায়, কিন্তু সাবরিহা এইদিকে বেহায়ার মতো এইসব শুনে জেদ ধরেছে, আর বাবাকে বলেছে আমি বিয়ে করলে ওই পোড়া খাওয়া ব্যক্তিত্বের নেভি অফিসারকেই করব। বাবা একটু সময় নিয়েছিল, তারপর সুমি বেগম আর আমেনা বেগম এত বোঝাতেই সবাই রাজি হয়ে যায়। আর তারপর শুরু হয় অপেক্ষা। কিসের অপেক্ষা? মুসাওয়াদের ফের অপেক্ষা। মাঝে হুট করেই বাবা মারা গেল। এই সময়টা আমেনা বেগম সাবরিহাকে সাপোর্ট দিয়েছে। তারপর তারপর তো মুসাওয়াদ আসাতেই বিয়ের কেনাকাটা শুরু করে দেয়, সব প্রস্তুতি শুরু হয়। আর তারপর সময় বুঝে মুসাওয়াতকে ঠিক রাজি করে নেয় আমেনা বেগম। দম ফেলল সাবরিহা। তারপর ধীর স্বরে বলে, আমি জানি আপনি একজন কঠিন মানুষ, কিন্তু আপনি যে দায়িত্ব নিয়েছেন সেটা আমাকে কিছুটা আশ্বস্ত করেছে। আমি জানি হয়তো আপনি পুরোপুরি একা সামলে উঠতে পারবেন না, কিন্তু যতটুকু বলেছেন এতেই আমি কৃতজ্ঞ। সব থেকে বড় কৃতজ্ঞতা এই যে আপনি আমার জীবনে এসে আমায় পূর্ণ করে দিলেন। মুসাওয়াদ অনেকটা সময় মেয়েটার মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটার মুখে ভয় নেই, আছে আত্মবিশ্বাস। এত ছোট বয়সে এত আত্মবিশ্বাস! একটুখানি হাসলো, কিছুটা অজান্তেই। সে মুখ খুলতে যাচ্ছিল, কিন্তু সাবরিহা ফের বলল, আমি চাই আপনি আমাকে সাহায্য করুন, যেন আমি আপনার যোগ্য স্ত্রী হতে পারি, সাথে সব কিছুই আপনার সামনে প্রকাশ করতে পারি। আমি চাই না যে আপনি কোনো সময় আমার জন্য কোথাও অস্বস্তিতে পড়েন। এবার মোসাওয়াদের দৃষ্টি আরেকটু গভীর হলো। তার চোখে এক ধরনের সম্মান ছিল, তবে সে বুঝতে পারছিল সাবরিহা একেবারে অযথা কোনো চাপ সৃষ্টি করছে না, বরং সাবরিহা খুব নরম এবং ভদ্রভাবে তার পাশে থাকতে চায় আর তার কাছে সাহায্য চাচ্ছে। মোসাওয়াদ খানিকটা নরম গলায় বলল, আমার কাছ থেকে আপনাকে যতটুকু সম্ভব সহায়তা করা যায় আমি করব। আম্মাকে কথা দিয়েছি আমি। তবে আমারও কিছু প্রশ্ন আছে। সাবরিহা একটু হেসে, তাতে যেন তার চোখের কোণে কিছুটা অস্বস্তি ছিল, বলল, ধন্যবাদ। আমি সত্যি আশা করি আপনি পাশে থাকবেন, আর আপনার সব প্রশ্নের জবাব ধীরে ধীরে পেয়ে যাবেন। একটু ধৈর্য রাখতে হবে, তবে আম্মুর জন্য আপনাকে চিন্তা করতে হবে না। আম্মু যথেষ্ট সুন্দর একটা জীবন, তাকে আমি ভীষণ পছন্দ করি। সে আমার মায়ের মতন, এবং আপনার মা অর্ধাঙ্গ আপনি। আমার ভরসা করুন। আপনার মাকে দেখে রাখার দায়িত্ব আমার। আমার পরিবারের দায়িত্ব নিলেন, আমি না নিয়ে যাই কোথায়? আর ওই বাসা, আম্মু আর আপনি, এখন সব আমার। একটা কবুলে সব আমি জিতে নিয়েছি, ছিনিয়ে নিতে পারবেন না। সেই মুহূর্তে মুসাহাদ যেন উপলব্ধি করলো
যে সাবরিহার মৃদু আর নরম দৃষ্টিভঙ্গি তার জীবনের কঠিন প্রেক্ষাপটের মাঝে এক অদ্ভুত শান্তি এনে দিতে পারে। তবে সাবরিহা তাকে ধোঁয়াশায় রাখছে। সাবরিহা আগে থেকেই তাকে চিনতো। এখন যদি মেয়েটা ইন্টার কমপ্লিট করে থাকে, তাহলে মেয়েটা আরো 2 থেকে 3 বছর আগে দেখেছে। কোনো গার্লস স্কুলের কথা বলছে মেয়েটা? মা কি আগে থেকেই মেয়েটাকে চিনতো, বা এমন কিছু যা মা মোশাওয়াদের থেকে লুকিয়েছে? সাবরিয়া এখনো মোশাওয়াদের দিকে তাকিয়ে আছে। হুট করে সে আবদার করার কণ্ঠে বলে, আপনার ওই ভুরুর ওইখানটার ওই কাটা দাগটা কি আমি একটু শুয়ে দেখতে পারি? একটু ভড়কাই ছেলেটা। মেয়েটা এত স্বাভাবিক হচ্ছে কিভাবে? জবাব দিতে পারল না মোশাওয়াদ। তবে সাবরিহার অনুমতির প্রয়োজন বোধ না করে পায়ের ওপরে ভর দিয়ে হাত উঠিয়ে মোশাওয়াদের ভুরুর সেই আকর্ষণীয় কাটা দাগটায় আলতো হাত ছোঁয়ায়। তারপর আবারও শান্ত মতো সোজা হয়ে দাঁড়িয়ে মোশাওয়াদের দিকে তাকিয়ে আবারও বলে, আরেকটা আবদার করি। আসলে আমার এখনো বিশ্বাস হচ্ছে না আপনি আমার, মানে আপনাকে আমি বিয়ে করে নিয়েছি। মোশাওয়াদের কেন যেন হাসি পেল। এই মেয়েটা কিছুক্ষণ আগে পর্যন্ত খুব বুঝদারের মতো কথা বলছিল, এই আবার বাচ্চাদের মতো আবদার করছে। তাই ধীরে স্বরে বলে, বলুন, চেষ্টা করব। সাবরিয়ার হাসি চওড়া হলো। সে বলল, না। হুট করে মুসাওয়াতকে জাপটে জড়িয়ে ধরে বুকে মুখ লুকিয়ে কান্না করে দেয়। হুট করে এমন করায় ভড়কে যায় মোশাওয়াত। সে কি বলবে, কি করবে? মেয়েটা হুট করেই কাঁদছে কেন? ভড়কানো গলায় বলে, এই, কাঁদছেন কেন আপনি? কি হয়েছে বলুন আমাকে। নাকটানা শব্দ শোনা যায়, শুধু সাথে মাথা নাড়ায় সাবরিহা। তারপর আরেকটু শক্ত করে সেই বাঁধন যেন মোশাওয়াদকে ছেড়ে দিলেই মোশাওয়াদ হারিয়ে যাবে। সাবরিহা জানে এইটা একটা হাবলা ও বেহায়ার মতো কাজ। তবে মোশাওয়াতকে নিজের করে পাওয়ার আনন্দে যেন সব হুঁশ জ্ঞান হারিয়েছে। সাবরিহা জানে, তবুও আবদারের গলায় বলে, জড়িয়ে ধরলে এমনভাবে ধরতে হয় যেন কেউ পালিয়ে যেতে না পারে। তাই আমায় শক্ত করে জড়িয়ে ধরুন তো, যাতে করে আপনি বা আমি কেউই আর পালাতে না পারি। মোশাওয়াদের কি হলো সে জানে না। ওই হাঁটুর বয়সী মেয়েটার কথাটা বলার সাথে সাথেই নিজের অজান্তে জড়িয়ে ধরে মেয়েটাকে। মেয়েটা কি বেহায়া, বেলাজ? এইসব বলে কি আসলেই আখ্যা দেবে মেয়েটাকে? কিন্তু সে যে রকমের মেয়েটা, এতটা সহজ না হলে সে কখনোই তার খোলস ছেড়ে বেরোতে পারতো না। একটা সম্পর্ক সহজ করতে একজন না একজনকে আগে বাড়তে হয়, সহজ হতে হয়। সেইখানে মেয়েটা চাইছে সব সহজ করতে। তাহলে মুসাওয়াদ একটু সময় দিলে কি আর এমন হবে? একটা চান্স দিয়ে দেখাই যাক। বয়স তো হয়েছে, সাথের সব অফিসাররা বিয়ে করে বাবা হয়ে গেছে, সেখানে মোশাওয়াত ভাবতে পারলো না। মোশাওয়াত নিজের ভাবনায় নিজেই বোকা হলো, সাথে লজ্জিত হলো ভীষণ। বিয়ে করতে না করতেই এইসব চিন্তা আসছে তার মাথায়। সে তো এত অভদ্র অসভ্য ছিল না। হলো কবে থেকে যে এইভাবে চিন্তা করছে সে? ঢোক গিলল ছেলেটা। এর মধ্যে কানে এলো সাবরিহার বলা ধীর স্বরে একটা ভয়ঙ্কর আকুল আবেদন, উইল ইউ গিভ মি এ কিস অন মাই ফরহেড? থমকালো মোশাওয়াদ। এত সাবলীলভাবে কে এমন আবদার করে? মোশাওয়াদের কি করা উচিত? সে কি করবে? ভাবনার মধ্যে রুমের দরজায় নক পড়ল। দুজনের ভাবনায় ভাটা পড়ে। আর সাবরিহা নিজের হুঁশে আসতেই ছিটকে সরে যায়। লজ্জায় গুটিয়ে এলো মেয়েটা। মোশাওয়াদ বাধা দিল না। ঘুরে রুমের দরজার দিকে একবার তাকিয়ে আবারও সেখান থেকে চোখ ঘুরিয়ে সাবরিহার দিকে তাকায়। সাবরিহার মাঝে এত সময় জড়তা না দেখা গেলেও এখন জড়তা দেখা যাচ্ছে। লজ্জায় লালিমা আভা পড়ে গেছে মেয়েটার মুখে। মাথা নিচু করে এলোমেলো চোখের দৃষ্টি ফেলে জড়তায় মেঝেতে পা খুঁড়তে খুঁড়তে ধীরে অস্পষ্ট স্বরে বলে, আই এম অ্যাকচুয়ালি সরি। আসলে এক্সাইটমেন্টে কি থেকে কি করে। কথাটা সম্পূর্ণ করার আগেই মুশাওয়াদ এগিয়ে এসে তার হাতের আজলায় মুখটা নিল, সাবরিয়ার ছোট্ট মুখটা। তারপর ধীরে ধীরে এগিয়ে এসে পরিপূর্ণতায় ছোট্ট একটা পরশ এঁকে দেয়। নিঃসংকোচ আবেদন ছিল মেয়েটার।
মেয়েটা এত জড়তা কাটিয়ে খুব কাছে আসতে পারলে মোসাওয়াদের উচিত একটু ছাড় দিয়ে আরেকটু কাছে আসার পথ খুলে দেওয়া। মোসাওয়াদ অশ্রু ছোঁয়াতেই চোখ বন্ধ করে কেঁপে উঠল মেয়েটা। তা স্পষ্ট টের পেয়েছে মোসাওয়াদ। ওই ছোঁয়া পবিত্র, হালাল, সাথে মেয়েটার একটুখানি জেদ আর আবদারও। থাকুক, মেয়েটার একটু আবদার না হয় পূরণ করেই দিল। অষ্ট ছুঁয়ে মোসাওয়াদ খুব শান্ত শীতল চোখে তাকালো সাবরিহার মুখপানে। সাবরিয়া এখনো চোখ বন্ধ করে আছে। দেখতে মন্দ নয়, হলেও কি, মায়ের পছন্দের উপরে পুরো ভরসা আছে মোসাওয়াদের। মা যা বাছাই করবে নিশ্চয়ই সেই জিনিস নিশ্চয়ই স্পেশাল। আবারও দরজায় নখ পড়তেই মোসাওয়াদ মেয়েটাকে ছেড়ে দেয়। সাথে সাথেই মুক্তি পেতেই ভারী শ্বাস ফেলে সাবরিহা। ঢোক গিলল। সে কখনো ভাবেইনি এভাবে এতটা কাছে। সব স্বপ্নের মতো মনে হচ্ছে সাবরিহার কাছে। সাথে লজ্জাও পেল। লোকটা যতটা কাঠখোট্টা ভেবেছিল সাবরিহার ততটাও সে নয়। তবে সে কি বিয়ের প্রথম দিনেই অসভ্য লোক বলবে সাবরিহা? কিন্তু দাবিটা তো সাবরিহার ছিল। আর ভাবতেই পারল না। লজ্জায় মাথা নুয়ে আসছে। আজকে আর মোসাওয়াদের দিকে চোখ তুলে তাকাবে না সাবরিহা। তাকালেই মনে হবে লজ্জায় মরে যেতে। কিন্তু সাবরিহা এত দ্রুত মরতে চায় না। মোসাওয়াদের সাথে অনেকগুলো তৃষিত তরঙ্গের বসন্ত পার করতে চায় সে। দরজা খুলতেই আমিনা বেগমকে দেখে একটু লজ্জিত ভঙ্গিতে হাসলো মোসাওয়াদ। তারপর মাকে পাশ কাটিয়ে চলে গেল সে। আমিনা বেগমের বুঝতে আর বাকি নেই ছেলে কেন লজ্জা পেয়েছে, তাই আর কিছু বলেনি। মোসাওয়াদ চলে যেতেই আমিনা বেগম ধীরে রুমে প্রবেশ করে। তারপর সাবরিহার উদ্দেশ্যেও করে বলে, কিরে, বিয়ে হতে না হতেই আমায় ভুলে গেলি? নট ফেয়ার। এখন কি এখানেই থাকার ইচ্ছে আছে নাকি বাসায় যাবি? অবাক হয় সাবরিহা, সাথে ভালোও লাগে। আমিনা ম্যাম মানুষটাই এমন সুন্দর, কত সুন্দর করে মানুষকে আপন করে নিতে জানে। তবে অবাক গলায় বলে, বাসায়? তোর বাসায়? এখন মুসাওয়াদের ঘরই তোর ঘর, তোর বাসা। এখন এটা তোর বাবার বাড়ি। দম আটকে এলো সাবরিহার। বিয়ে হতে না হতেই সাবরিহার পরও হয়ে গেল নাকি? এখন এটা তার বাবার বাড়ি নেই, এটা তার বাবার বাড়ি হয়ে গিয়েছে। কথা বলতে পারল না। আমেনা বেগম হাসলেন, তারপর মাথায় হাত রেখে বললেন, একদম নার্ভাস হবি না, মন খারাপ তো একদমই না। বাসায় চল, যখন মন চাইবে চলে আসবি। আমি কিন্তু একটু আটকাবো না। এখন ফিরতে হবে, রাত অনেক হয়েছে। ব্যাগ গুছিয়েছিস? এবারও জবাব করতে পারল না সাবরিহা। সুমি বেগম এলেন তখন। তারপর পেছন থেকে বলেন, ভাবি ওর কথা বাদ দেন, ওই যে পেছনে লাগেজ আছে, ওখানে দরকারি জিনিসপত্র আছে। আমিনা বেগম হাসলেন। প্রতিটা মেয়েই এমন সময় পার করে। তাই আমিনা বেগম চায় না সাবরিয়ার উপর জোর খাটাতে। তাই ধীরে বলে, তুই কি আজকে এখানে থাকবি? তাহলে আমি আর মুসাওয়াত চলে যাই, তুই থাক। যখন ফিরতে ইচ্ছে হবে কল দিস, নিয়ে যাব। এবার চমকালো সাবরিহা। নির্লজ্জের মতো চেঁচিয়ে বলতে ইচ্ছে হলো, আমি যাব, যেতে চাই। শিকারী নিজেই আমার কাছে এসেছে, তাকে ছাড়ি কি করে? অথচ মুখ থেকে একটা কথাও উচ্চারণ করতে পারলো না। মাথা নিচু করে মিনমিন করে বলে, আপনি যা বলবেন তাই হবে আমিনা ম্যাডাম। মিষ্টি হাসলো। আমিনা বেগম ঠিক জানেন সাবরিহার মনে কি চলছে। তাই নিজেই এগিয়ে এসে লাগেজ তুলে নিয়ে বলে, আমার মুসাওয়াদের মতো আম্মু ডাকবি সাবরিহা। এই আপনি টাপনি শুনলে আমি কিন্তু বুড়ি বুড়ি ফিল পাই। তখন আবার আবদার করে বলবো, বুড়ি হচ্ছি, নাতি নাতনি দেখতে চাই। আর ওই সব ম্যাডাম ফ্যাডাম আগে ডাকতি, ওটা আলাদা। এখন তুই আমার ছেলের বউ, এখন আমাকে আমার ছেলের মতোই আম্মু ডাকবি, বুঝলি? আমিনা বেগমের প্রতিটা কথায় লজ্জায় নুয়ে গেছে মেয়েটা। মাথা শুধু নাড়িয়ে অস্পষ্টভাবে বলে, হুম। আমিনা বেগম আবারও হাসলো, তারপর বলে, তাহলে আয়। এই মুসাওয়াদ, এইদিকে আয়, লাগেজটা নিয়ে গাড়িতে তোল। মুসাওয়াদ এলো ডাক দেবার সময় পাওয়ারেই। এসেই এদিকে সেদিকে না তাকিয়ে লাগেজ নিয়ে চলে গেল। কেন যেন খুব জড়তা কাজ করছে। লাগেজ নিয়ে গাড়িতে রেখে এসে আবারও বাসায় এলো মুসাওয়াদ। তখনই সুমি বেগম মেয়েকে জাপটে ধরে কাঁদছে। আর আমেনা বেগম বোঝানোর চেষ্টা করছে। সাথে সুবাইতাও বোনের আঁচল ধরে আছে। সাবরিহার কান্না করছে। কান্নার ধমকে শরীর ভেঙে আসছে। বিয়ে শেষ হতেই ধীরে ধীরে যারা ছিল তারা চলে গেছে। তাতে মোসাওয়াদের খানিকটা অবাক লাগলেও
ততটা ভাবেনি। সে এগিয়ে এসে সুমি বেগমের সামনে দাঁড়িয়ে বলে, আমাদের যেতে হবে, রাত হচ্ছে। সুমি বেগম মুখ তুলে সাবরিহার হাত মোসাওয়াদের হাতে তুলে দিয়ে বলে, সাবরিহা আমাদের ভীষণ শখের মেয়ে ছিল বাবা, ওকে দেখে রাখবে। এখন থেকে ওকে দেখে রাখার দায়িত্ব তোমার বাবা। যদি কখনো মনে হয় আমার মেয়ের দায়িত্ব আর নিতে পারছো না, তখন আমার মেয়েকে এভাবেই ফিরিয়ে দিয়ে যাও, তবু ওকে কষ্ট দিও না। সাবরিহার বাবার কাছে যেন বলতে পারি মেয়েটা ভালো আছে, মেয়েটা যোগ্য মানুষের কাছে আছে। শান্ত শীতল চোখে নীলিমেষ চোখে তাকিয়ে রইল খানিকক্ষণ। তারপর সাবরিহার হাতটা আর একটু শক্ত হাতে ধরে বলে, এই যে হাত ধরলাম, নিজের শরীরের এক বিন্দু রক্ত থাকতে তা দিয়েই আপনার মেয়েকে আগলে রাখার চেষ্টা করব আম্মা। আম্মু, আর আপনার মেয়েকে দেখে রাখবো। ভরসা করুন, সাবরিহাকে ভালো রাখবো। কথায় কি একটা যেন ছিল। সবাই মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। মুসাওয়াদ সবাইকে দেখে আবারও নির্জীব গলায় বলে, আমাদের ফিরতে হবে। গাড়ি চলছে নিজস্ব গতিতে, গাড়ির মধ্যে নিস্তব্ধতা বিরাজ করছে। সাথে মোসাওয়াদের নাসান্দ্রে একটা মেয়েলি মিষ্টি ঘ্রাণ ধাক্কা দিচ্ছে বারবার। তাতে যেন মনোযোগ সরে যাচ্ছে। আমেনা বেগম আগে এসে পেছনে বসেছিলেন, এখন ঘুমিয়ে গেছে অনেকটা সময়। সাবিহার সিটে মাথা এলিয়ে চুপ করে চোখ বন্ধ করে আছে, হয়তো কিছু একটা ভাবছে। মুসাওয়াত গাড়ি ড্রাইভ করতে করতে বেশ কয়েকবার লুকিং গ্লাস দিয়ে চোখ ঘুরিয়ে সামনে পেছনে তাকাচ্ছে। এমনটা মোসাওয়াদ কখনোই হয় না। তবে এবার কেন ড্রাইভে মনোযোগ দিতে পারছে না সে? কি সমস্যা, কি কারণ ঠিক ধরতে পারল না। কিছু সময় পর পর সাবরিহার চুরির শব্দ মনোযোগে আবারও ভ্রষ্ট হচ্ছে। মুসাওয়াদ তাই গম্ভীর গলায় বিড়বিড় করে বলে, আমি কোনো জেন্টলম্যান নই তরঙ্গ, আপনি অতল সমুদ্রের মতো। নীল সমুদ্র আমায় নির্ভীক বানিয়েছে, আর আপনি সেই তরঙ্গ যে আমায় নির্জীবিতাকে চূর্ণ বিচূর্ণ করেছেন। আপনি যেমন আপনার তাণ্ডবী ঢেউয়ে আমাকে উন্মাদ করবেন, আমিও আপনাকে ছিন্ন ভিন্ন করব আমার শর্তে। আপনার চুড়ির শব্দ, নূপুরের কম্পন, সবকিছু আমার ছোঁয়ায় এমনভাবে আপনাতে গেঁথে যাবে যা কখনোই আপনার থেকে মুক্তি পাবে না। আমি যখন তোমাকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলি, যখন তুমি তোমার ভরা নিঃশ্বাসের মাঝে আমার নাম ফিসফিসিয়ে বলছো তরঙ্গ। গাড়ি এসে থেমেছে মোসাওয়াদের অ্যাপার্টমেন্টের সামনে। মোসাওয়াদ গভীর শ্বাস ফেলে প্রথমে পাশে তাকালো। সাবরিহা ঘুমিয়ে গেছে, তারপর পেছনে তাকালো। আমেনা বেগমও ঘুমিয়ে আছে, কাউকেই ডাকতে ইচ্ছে করছে না। তবুও প্রথমে ধীর গলায় মাকে ডাকলো, আম্মা, আম্মু, এসে গেছি আমরা, ওঠো। পিটপিট করে ধীরে ধীরে তাকায় আমেনা বেগম, তারপর আলতো হেসে বলে, কখন এলাম? কেবল। আচ্ছা, বলেই সাবরিহাকে দেখে বলে, সাবরিহা তো ঘুমাচ্ছে। হ্যাঁ, তাই তোমাকে ডাকলাম। আচ্ছা বাবু শোন, ওকে ডাকার দরকার নেই, তুই এক কাজ কর, ওকে কোলে তুলে নে। কি? আমি? ঘাবড়ে গেল মুসাওয়াদ, চোখ বড় বড় করে মায়ের দিকে তাকিয়ে আছে। তা দেখে আমিনা বেগম ধীরে হাসলো, তারপর বলে, তোদের দিদুন ভীষণ শৌখিন মানুষ ছিল বুঝলি কায়ান। আমার বিয়ে হলো সেই বড় অনুষ্ঠান করে, একদম পালকিতে নিয়ে এলো আমায়। তারপর তোর বাবাকে বলল বউকে কোলে তুলে ঘরে তুলতে হবে, এটা নাকি ওনাদের বাড়ির রেওয়াজ। আমি তো লজ্জায় মরি মরি অবস্থা। এইদিকে তোর দিদিনও বলে দিয়েছে বউকে কোলে করে ঘরে তুলবে, নসেত নয়। কি আর করার, তোর বাবা আবার একটু নির্লজ্জ প্রকৃতির ছিল। দ্বিতীয়বার বলতেই ধেই ধেই করে আমাকে কোলে তুলে নিল। আমি লজ্জায় রুম থেকে 2 দিন বের হইনি। কথাটা বলেই আমেনা বেগম খিলখিলিয়ে হেসে ফেলল। ততক্ষণে সাবরিহাও উঠে গেছে, আর আমেনা বেগমের বলা শেষ হতেই ভীষণ আগ্রহী গলায় বলে, তারপর? তারপর কি হলো আম্মু? দুইজনই সাবরিহার দিকে তাকালো। সাবিহাও বোকা বোকা মুখে বলে, কি হলো আম্মু? বলো কি হয়েছে তারপর? আমেনা বেগম হাসি থামিয়ে জিজ্ঞাসা করে, কখন উঠলি? ঘুম ভাঙতেই তো শুনলাম তুমি বাবার আর তোমার বিয়ের গল্প বলছিলে, তাই আর কথা বলিনি। আচ্ছা, উঠেই তো গেছিস, এখন দ্রুত নাম। আর কায়ান, গাড়িটা রেখে দ্রুত সাবরিহাকে তুলে নে। রীতির রেওয়াজ না মানলেও এটা বংশ পরম্পরায়, তাই এটা মানতে হবে। এইদিকে সাবরিহার মনের মাঝে বোধহয় ঘুঙুর পড়ে নাচছে। মুসাওয়াত তাকে কোলে তুলে বাসায় নিয়ে যাবে। ইস, ভাবতেই দম বন্ধ কর লজ্জা হানা দিচ্ছে শ্যাম বর্ণের অঙ্গনার গায়ে।
মুসাওয়াদ একবার সাবরিহার রক্তিম মুখে তাকালো। মেয়েটা বোধহয় শুধু সুযোগ খুঁজছে মুসাওয়াদের কাছে আসার। দীর্ঘশ্বাস ফেলল সে। আর আমেনা বেগম গাড়ি থেকে নেমে যেতেই সাবরিহা নেমে এলো। তারপর মুসাওয়াদ গাড়ি ঘুরিয়ে পার্কিং লটে এসে জায়গা মতো গাড়িটা রেখে ধীরে হেঁটে এলো। আমেনা বেগম মুসাওয়াদের অপেক্ষা করছিল। আসতেই উনি বলে, সাবরিহাকে কোলে তুলে আনবি কায়ান, যা বলেছি শুনিস। আর আমি গেলাম। সাবরিহাকে তো ঘরে মিষ্টিমুখ করিয়ে প্রবেশ করাতে হবে। কোনো মতে তাড়াহুড়ো করে কথাটুকু বলে আমেনা বেগম চলে গেলেন। সে চায় না ছেলেটা তার সামনে অস্বস্তিতে পড়ুক। তবে এটা বংশের রীতি না থাকলেও আমেনা বেগম এমনটা বলতেন। ছেলেটা জড়তা নিয়ে বসে আছে, অথচ ছুটি আছে 6 দিন। এখন যদি একটু কোনোভাবে সবকিছু ঠিকঠাক করতে পারতেন, তাহলে সাবরিহাকে মোসাওয়াদের সাথে পাঠাতে আর ঠেকাই কে? আমিনা বেগম চলে যেতেই মোসাওয়াদ সাবরিহার দিকে তাকায়। কি একটা অবস্থা! ঢোক গিলল মোসাওয়াদ। তারপর ধীরে ধীরে বলে, আচ্ছা, আমরা লিফটে যাই। অ্যাপার্টমেন্টের সামনে থামলে না হয় আপনাকে কোলে তুলে নেব। সাবরিহা মাথা নিচু করে খানিক সময় বাদে জবাব করে, আমু যদি জানতে পেরে বকা দেবে। মোসাওয়াত ফোঁস করে শ্বাস ফেলল। তাহলে এই মেয়ে যে মায়ের ন্যাওটা হবে বুঝতে আর সময় লাগলো না। পাঞ্জাবির হাতাটা একটু উপরে উঠিয়ে এসে ধূপ করে সাবরিহাকে কোলে তুলে নেয়। প্রথমে বুঝতে না পেরে ভড়কে যায় সাবরিহা, তবুও নিজেকে সামলে নিয়ে গলার ওপর থেকে হাতটা রেখে বিপরীত সাইডের কাঁধের কাছে খামচে ধরে আসে। মুসাওয়াদ আলতো চোখে হাতের দিকে তাকিয়ে লিফটের সামনে এসে দাঁড়ালো। সময় ব্যবধানে লিফট থামতেই সেখানে উঠে 8 তলার বোতামটা চিপে দিতেই লিফটটা বন্ধ হয়ে যায়। সাবরিয়া এত সময় এক্সাইটেড থাকলেও এখন বুকের ভেতর ধুকপুকানি যেন একটু একটু করে বেড়েই চলেছে। আচ্ছা, মুসাওয়াত কি সাবরিহার ধুকপুকানি শুনতে পাচ্ছে? শুনলে লোকটা কি বলবে? আজকে সাবরিহার কেমন যেন হ্যাংলার মতো কাজ করছে। নিশ্চয় তাকে গায়ে পড়া বেহায়া মেয়ে লোক ভেবে বসেই আছে মুসাওয়াত। কিন্তু মুসাওয়াতকে এতটা কাছে দেখে নিজেকে সামলাতে পারেনি। এখন মুসাওয়াত যা ভাববার ভাবুক, সাবিহার এতে মন খারাপ করবে না। আর এর মধ্যে লিফট এসে থামলো গন্তব্যস্থলে। সাবরিহাও নিজের ভাবনা ভঙ্গুর করলো। মুসাওয়াত ধীর ভঙ্গিতে হেঁটে এসেছে 8 নম্বরের নাম্বার ফ্ল্যাটে। সামনে দাঁড়ালো। সাবরিহা খোলা দরজার দিকে একবার তাকায় তো একবার মুসাওয়াদের দিকে। এত সাবলীলভাবে কে কোলে তোলে নিয়ে এত সময় দাঁড়িয়ে থাকতে পারে? মুসাওয়াদের কি হাত ব্যথা করছে না? তাহলে এত স্বাভাবিক কিভাবে? সাবরিহার ওজন 50 কেজি, অথচ মুসাওয়াদকে দেখে মনে হচ্ছে সে 5 কেজির একটা তুলোর বস্তা নিয়ে দাঁড়িয়ে আছে। কতটা শান্ত, কতটা শক্ত, চোয়ালে মুখ সামনের দিকে তাকিয়ে আছে। এই সময় আমিনা বেগম এলেন। তার হাতে একটা বড় কাচের প্লেট, তাতে সাজানো বিভিন্ন স্বাদের মিষ্টি, অন্য হাতে 1 গ্লাস দুধ। আমিনা বেগম এসেই বলে, কায়ান, ওকে এখন নামা। এখন খাবে, দোয়া করব, তারপর আবারও তুলে তোর ঘরে নিয়ে যাবি। নিজেকে যতই স্বাভাবিক করতে চাইছে মোসাওয়াত, হচ্ছে না। এই মেয়েকে ঘরে কিছু উল্টাপাল্টা করে বসলে মেয়েটা শুধু সুযোগ খুঁজছে। অদ্ভুত সব নিয়ম। মন যে কি চায়! একটা কবুলে কত কিছু বদলে দিল তার সাথে। মনটাও পাগলা ঘোড়ার মতো ছুটছে। কখন কি চাইছে কিছুই বুঝতে পারছে না সে। সাথে লাগামটাও টানতে পারছে না। বিরক্তিতে শ্বাস ফেলল মুসাওয়াদ। ততক্ষণে আমেনা বেগম সাবরিহাকে মিষ্টি খাইয়ে দুধ খাইয়ে দিল। তারপর মাথায় হাত রেখে দোয়া করে মুসাওয়াদকে উদ্দেশ্য করে বলে, ওকে তোর ঘরে নিয়ে যা। ভীষণ ক্লান্ত মেয়েটা। আর শোন, কিছু প্রয়োজন হলে ডাকিস। আমার ভীষণ ঘুম পাচ্ছে, দ্রুত বাসায় আয়। মায়ের মুখের দিকে তাকালো মোসাওয়াদ। এখানে তাকে সমুদ্রের মাঝে ফেলে মা বলছে সে ক্লান্ত। অদ্ভুত সবকিছু। ঢোক গিলে ধীরে কোলে তুলে নিল। সাবরিয়ার তো মজাই লাগছে। এত সুখ তার কপালে ছিল, এত সুখ, এত আনন্দ। কপালে সইবে তো? তার তো কপালে শান্তি সয় না। ভেবেই মন খারাপ হয়ে এলো মেয়েটার। রুমে এসে নামতেই সাবরিহার ভাবনা ভাঙলো। চোখ ঘুরিয়ে সারা রুমে চোখ বোলালো। একটা সাজানো গোছানো রুম। সাবরিহার রুমটা পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। মুসাওয়াদ সাবরিহাকে কোল থেকে নামিয়ে দ্রুত কাবার্ড থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেছে। একটা লম্বা শাওয়ার নেওয়া দরকার, তারপর বাকি সব। সাবরিহা সারা রুমে চোখ বুলিয়ে
ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়ালো। তার এখনো বিশ্বাস হচ্ছে না, এই ঘর এখন তার ঘর, আর এই ঘরের মালিকও এখন তার। 3 বছরের ভালোবাসা পূর্ণ হয়ে এলো তার জীবনে। তার ধৈর্যের ফল মিষ্টি করে দিয়েছে তার সৃষ্টিকর্তা। তার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করে সাবরিহা। তারপর ধীর মাথায় ঘোমটা খুলল। তবে এত ক্লিপ লাগানোর কারণে হাতে ব্যথা হয়ে আসছে। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, খালি পেটে মিষ্টি আর দুধ খাওয়ায় শরীর গোলাচ্ছে। ভাবতে ভাবতেই আসলেই মাথা চক্কর দিয়ে, পেটের ভেতর মোচড় দিয়ে শরীর গুলিয়ে উঠল। তখনই মুসাওয়াদ কেবল ওয়াশরুম থেকে বেরিয়েছে। তাকে পাশ কাটিয়ে ওয়াশরুমে গলগলিয়ে বমি করলো মেয়েটা। প্রথমে থমকালেও মুসাওয়াদ দ্রুত সাবরিহাকে ধরলো। সাবরিহাকে ধরতেই শরীর ছেড়ে দিল মেয়েটা। নিভু নিভু চোখে তাকিয়ে ধীরে শুধু বলে, ভীষণ খারাপ লাগছে কায়ান। মায়া এলো মেয়েটার প্রতি ধীরে ধীরে। আর একটু নিজের সাথে মিশিয়ে নিল মুসাওয়াদ। তারপর পানি দিয়ে মুখ ধুয়ে মুখে পানি দিয়ে বলল, কুলকুচি করে ফেলো। পরপর 3 বার কুলকুচি করার পর মোসাওয়াদ কিছু না বলে কোলে তুলে সরাসরি বিছানায় এনে রাখলো সাবরিহাকে। সাবরিহা এখনো নিভু নিভু চোখে তাকিয়ে আছে। মোসাওয়াদ শান্ত চোখে তাকিয়ে বলে, খাননি কিছু? জবাব এলো না। সাবরিহা মুখ নাড়িয়ে কিছু একটা বলল, তবে শোনা গেল না। মোসাওয়াদ দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীরে দরজা ঠেলে বেরিয়ে এসে মায়ের রুমের দিকে তাকালো। রুমের দরজা বন্ধ, হয়তো ঘুমিয়ে গেছে। তাই আর মাকে ডিস্টার্ব না করে সরাসরি কিচেনে চলে আসে। তারপর ফ্রিজ থেকে খাবার বের করে তা মাইক্রো ওভেনে গরম করে তা প্লেটে তুলে নিয়ে রুমের দিকে যায়। ধীরে রুমে ঢুকে বিছানার দিকে তাকালো। সাবরিহা চোখ বন্ধ করে আছে। ঘুমিয়েছে কিনা ঠিক বোঝা গেল না। তাই এগিয়ে এসে খাবারটা বেড সাইড টেবিলের ওপরে রেখে পাশে বসে আলতো স্বরে বলে, সাবরিহা, এই সাবরিহা, খাবার গরম করেছি, উঠুন খেয়ে নেবেন। জবাব এলো না। সে ঘুমিয়ে গেছে বুঝতে সময় লাগলো না। তবে এভাবে রেখে দিলে পরে শরীর আবারও খারাপ লাগবে। তাই ভেবে ধীরে ওর হাতটা ঝাঁকিয়ে আবারও ডাকে, এই সাবরিয়া, খাবো না আম্মু, ডেকো না। থমকালো মুসাওয়াদ, তারপর মুখ টেপে হেসে ফেলে। তারপর গম্ভীর গলায় বলে, আমি আপনার মা নই সাবরিহা, উঠুন, আমি খাইয়ে দিচ্ছি। তড়াক করে চোখ মেলে তাকায়। সাথে সাথে নিজের বোকামি বুঝতে পেরে লজ্জা পেয়ে বসে মেয়েটা। মুসাওয়াদ আলতো হেসে সাবরিহাকে আলতো হাতে উঠিয়ে পিঠের পেছনে বালিশ দিয়ে বিছানায় হেলান দিয়ে বসিয়ে দেয়। তারপর ঘুরে বিপরীত পাশের বেডের ড্রয়ার থেকে দুটো ঔষধের পাতা তুলে নিয়ে আসে। তারপর পানি এনে প্রথমে ট্যাবলেটটা খুলে দিতেই সাবরিহা অবাক চোখে তাকায়। তা দেখে মুসাওয়াদ সাবলীলভাবে বলে ওঠে, এটা বমির ঔষধ, খেয়ে নিন। এখন এটা খেলে 30 মিনিট পর খাবার খেতে আর সমস্যা হবে না। সাবরিহা অবাক মুখে ঔষধটা তুলে নিয়ে মুখে দিতেই মুসাওয়াদ ওয়াটার বোতলটা দেয়। সেখান থেকে পানি খেয়ে নেয় সাবরিহা। তারপর আবারও মুসাওয়াদের দিকে তাকাতেই মুসাওয়াদ বলে, আই থিঙ্ক আপনার এখন চেঞ্জ করা উচিত, তাহলে একটু ফ্রেশ লাগবে। আমি হেল্প করব? ঢোক গিলল সাবরিহা। তারপর ধীরে মিনমিন করে বলে, লাগবে না, আমি পারবো। কথাটা বলে বিছানা থেকে উঠতে চাইলো, তবে সাথে সাথেই আবারও মাথার চক্কর দিয়ে উঠতেই বিছানায় বসে পড়ে। মুসাওয়াদ দেখল। তারপর ধীরে সাবিহার সামনে বসে বলে, আমি ডিফেন্স অফিসার সাবিহা। সব চিকিৎসা আমার আয়ত্তে না আনলেও মিশনে ঠিক টিকে থাকার জন্য কিছু কিছু চিকিৎসা ম্যান্ডেটরি শেখা লাগে। তাই একটু হলেও সামনের মানুষটার পরিস্থিতি বুঝতে পারি। আম্মু আর আপনার মা আপনাকে ভীষণ ভরসা করে আমার হাতে তুলে দিয়েছে। সাথে আপনার কথাবার্তা আমার ভালো লেগেছে। যদিও কিছুটা নির্লজ্জের মতো আবদার করেছেন, তবে আমি কিছু মনে করিনি। এখন আমাকে হেল্প করতে দিন। কথাটা বলে শ্বাস ফেলে হাত উঠিয়ে সাবরিহার গলা নেকলেসটা খুলে দিল মুসাওয়াদ। সাবরিহা এখনো বোকা আর অবাক বিষয়ে চোখ নিয়ে মুসাওয়াদের দিকে তাকিয়ে, সাথে মনের মাঝে কেউ একজন সাবরিয়াকে আনন্দিত গলায় বলল, এইটা তোর ছোট্টবেলার স্বপ্ন দেখা একটা শোনা গল্প, তথাকথিত রূপকথার গল্প। পক্ষীরাজ, ঘোড়ায় চড়ে আসা রাজকুমার না হলেও সমুদ্র রাজ্য জয় করা রাজকুমার। গহনাগুলো খুলে ধীর হাতে খুলে দিচ্ছে মুসাওয়াদ। আর সাবরিহা অপলকভাবে নীলিমেষ চোখে তাকিয়ে আছে মুসাওয়াদের মুখের দিকে। মুসাওয়াদ ঠোঁটে ঠোঁট চেপে ধরে, তো আবারও কপাল কুঁচকায়, আবার স্বাভাবিক করে নিজের মুখয়ব।
তাকিয়ে থাকতে থাকতে সাবরিয়া কখন খুব কাছে এসেছে সাবরিয়া নিজেও জানে না। ধীরে মুখ এগিয়ে মুসাওয়াদের কানের কাছে যেয়ে সাবরিয়া খুব ধীরে আলতো স্বরে বলে, এত কাছে আসবেন না কমান্ডার। কেমন যেন উথাল পাথাল হচ্ছে মনের ভিতর, নিষিদ্ধ বাসনা জেগে উঠছে। আমি চাই না আপনি আমার বেহায়া গায়ে পড়া নির্লজ্জ ঠোঁট কাটা মেয়ে মানুষ ভাবুন, কিন্তু আমি নিজেকে থামাতে পারছি না। মোসাওয়াদের হাত থেমেছে অনেক আগে, তবে ঘাড় বাঁকিয়ে সাবরিয়ার চোখে চোখ রাখলো। অদ্ভুতভাবে কেঁপে উঠল সাবরিহা। মোসাওয়াদের ধূসর রঙের মণি জোড়া অন্য কিছু ঝিলিক দিচ্ছে। সেই চোখে তাকিয়ে থাকতে পারল না সাবরিহা। সে অপরাগ হয়ে নজর সরিয়ে নিল অন্যত্র, সাথে ঢোক গিল। মোসাওয়াদের অধরে হাসি ফুটল। বাচ্চা মেয়েটা মোসাওয়াতকে ভড়কাতে যেই বারবার নিজেই ভড়কে যাচ্ছে, বারবার মোসাওয়াতকে উস্কানি দিচ্ছে, অথচ মেয়েটা নিজেও জানে না এর ফল কতটা বাজে হতে পারে। ঠোঁট কান বাঁকা হলো। মোসাওয়াত সাবরিহাকে পছন্দ হয়েছে। মেয়েটা অদ্ভুত, চঞ্চল, পাগলাটে। তার মতো ডিসিপ্লিন মেনটেন করা মানুষের সাথে এত খামখেয়ালিপনা একটা মেয়ে জড়িয়ে গেছে, সাথে তাকে খানিক বাদে বাদে উস্কানিমূলক কার্যক্রম করছে। মোসাওয়াত অবশ্য এনজয় করছে, বিয়ে করবে না বলে। হুট করে বিয়ে করা বউয়ের পাগলামি দেখতে আসলে বিনোদনমূলক অধ্যায়ের মতো মনে হচ্ছে মোসাওয়াদের। সবকিছু ভেবে দীর্ঘশ্বাস ফেলে মোসাওয়াত তারপর উঠে যায়। সাবরিহার মুখ ঘুরিয়ে তাকালো। মোসাওয়াত খাবারের প্লেটটা ধরে দেখলো এখনো গরম আছে, তাই গম্ভীর কণ্ঠে শুধায়, এখন খাবে নাকি শাওয়ার নিয়ে? শাওয়ার নিয়ে খেয়ে আই থিংক ভালো হবে, আবার একদিক থেকে খাবার ঠান্ডাও হয়ে যাবে। সাবরিয়া ঠোঁট বাঁকালো, তারপর ধীরে ধীরে বিছানার পাশে উঠে দাঁড়িয়ে মুসাওয়াতকে শুনিয়ে শুনিয়ে বলে, দেখছেন অসুস্থ, একটু সেবা যত্ন করবেন তা না। কথাটা শেষ করার পূর্বেই হুট করে সাবরিহাকে পাজা কোলে তুলে নেয় মোসাওয়াত। সাবরিহা ভোরকে বড় বড় চোখে তাকায়, কিছু বলবে তবে কথাটা খুঁজে পেল না মেয়েটা। মোসাওয়াত বড় বড় করে পা ফেলে শান্ত গলায় বলে, সরাসরি বললেই তো পারেন ম্যাডাম, এত ঘুরিয়ে পেঁচিয়ে বলেন? অবশ্য ব্যাপার না, আই আন্ডারস্ট্যান্ড এভরিথিং, তবে বেশি চালাকি ভালো নয়। কথাটা বলেই সাবরিহাকে ওয়াশরুমের সামনে নামিয়ে দেয় মোসাওয়াত। সাবরিহা বোকা মুখে এখনো তাকিয়ে। এক মুহূর্তের জন্য মনে হলো সে মোসাওয়াতকে যতটা ভদ্রলোক ভেবেছিল সে ততটাও নয়, বরং সে সুযোগ পেলে এক মুহূর্তের জন্যও সাবরিহাকে ছাড়বে না। সাবরিহা কিছু বলার আগেই মোসাওয়াত সাবরিহার ওষ্ঠে আঙ্গুল রেখে বলে, "শশ, আপনি মেয়ে বড্ড অধৈর্য, ফ্রেশ হন, আমি শাড়ি দিচ্ছি। আমার আম্মু আগে থেকেই আপনার জিনিসপত্র রুমে রেখে গেছে, তখন কাবার্ড খোলার সময় দেখলাম। কিন্তু রাখলো কখন?" বোকা গলায় শুধালো সাবরিহা। মোসাওয়াত কপাল কুঁচকে তারপর ধীরে বলে, আমরা যখন গ্রাউন্ড ফ্লোরে ছিলাম তখন হয়তো। এখন যান, বেশি কথা বলছেন। আপনি না অসুস্থ? মা ছেলে দুটোই ফার্স্ট। তবুও মুখে কিছু না বলে ধীরে ওয়াশরুমে ভেতরের দিকে যেতে যেতে বলে, যাচ্ছি। কথাটা বলে চলে গেল সাবরিহা। মোসাওয়াত খানিকটা সময় ওখানে দাঁড়িয়ে থেকে আলতো পায়ে কাবার্ড থেকে হালকা মিন্ট কালারের একটা শাড়ি নামালো। তারপর আবারও ওয়াশরুমের দরজায় ছোট করে টোকা দিতেই ভেতর থেকে উত্তর এলো, এই যে শুনছেন। বক্ষস্থলের অন্তঃকরণে যেন ধক করে উঠল মোসাওয়াদের। গলা খা খা শুকিয়ে এলো। ঢোক গিলল, জবাব দিতে চাইল, তবে গলা থেকে একটা কথাও বলতে পারছে না। যেন সব কথা এলোমেলো হয়ে পেঁচিয়ে যাচ্ছে। এইসব কি হচ্ছে মোসাওয়াদের? এত প্যারোড, এত ক্যাডেট ট্রেনিং, এইসব করে লাভ কি হলো? যে এমন এসে হুট করে মেয়েটা এইসব আচরণ এনজয় করছে একজন পেটা খাওয়া নেভি অফিসার। সাবিহার অধৈর্য বিরক্ত হলো মুসাওয়াদের জবাব না পেয়ে, তাই বিরক্ত কণ্ঠেই উঁচু গলায় বলে, এই যে একটু ভেতরে আসুন না। শাড়ি পেছনের সেফটি পিনটা খুলে যেতে হয়, হাতটা ফুটো হয়ে রক্ত বের হচ্ছে, আমায় একটু সাহায্য করুন। থমকায় মুসাওয়াদ, তবুও গলায় জোর এনে শুধায়, আর ইউ শিওর? এবার যেন বিরক্তিতে ছেয়ে গেল সাবরিহার শ্যামলা মুখটা, তাই সেভাবেই জবাব দেয়, না, মজা করছি। আসতেই হবে না আপনাকে। যদি শাড়ি খুলতেই না পারি ছিঁড়ে তারপর বাহিরে আসব। আপনার আসতে হবে না, আমার হাত রক্তে ভেসে যাক। কথা শেষ হবার সাথে সাথে কেউ আলতো হাতে সাবরিহার কোমরে রাখলো, সাথে তার টেনে আরেকটু ঘনিষ্ঠ করলো। ব্যক্তিগত পুরুষালী ছোঁয়া পেতেই চুপ হয়ে যায় সাবরিহা। মোসাওয়াদ আলতো স্পর্শ করে হাতটা দেখালো সাবরিহার। ভালোই রক্ত বের হচ্ছে,
তাই সময় ব্যয় না করেই সাবরিহার ডান হাতের আঙ্গুলটা নিজের মুখে নিয়ে নেয়। অবাক হয়ে ওয়াশরুমের বড় আয়নায় চোখ রাখে সাবরিহা। শরীর থরথর করে কেঁপে উঠল যেন। মুসাওয়াত বিপরীতে একদম শান্ত। সে আরেকটু এগিয়ে এসে আয়নার সাথে শেয়ারিং গ্লাস খুলে সেখান থেকে একটা অ্যান্টিসেপটিক বাক্স বের করলো। তারপর মুখ থেকে হাত বের করে সাবরিহা আঙ্গুলটা দেখালো। এখনো রক্ত বের হচ্ছে। মুসাওয়াত একবার সাবরিহার চোখে তাকালো, তারপর চোখ সরিয়ে নিয়ে আলতো গলায় বলে ওঠে, আপনি বড্ড বেখেয়ালি তরঙ্গ। সম্বোধন শুনে চমকে মুসাওয়াদের পানে চোখ রাখে সাবিহা। তা টের পেতেই তুলোতে স্যাবলন নিয়ে ফুটো হয়ে যাওয়া স্থানে চেপে ধরে। সাবরিয়া প্রথমে তা বুঝতে না পারলেও খানিকটা বাদে টের পেতেই বোকার মতো হাতের দিকে তাকায়, কিন্তু ততক্ষণে হাতে ওয়ান টাইম ব্যান্ডেজ দখল করে নিয়েছে। মুসাওয়াদ শ্বাস ফেলল, তারপর একটু সরে এসে বলে, কোন সাইডে সেফটি পিন? বাম সাইডে, পিঠের দিকে। ঢোক গিলে আলতো হাত রাখলো সেখানে। তারপর সেখান থেকে বেরিয়ে এলো ছোট তবে তীক্ষ্ণ ও ধারালো একটা সেফটি পিন। সে এনে রাখতেই সাবরিয়া আবারও বলে, আরও একটা আছে দেখুন। মাথা নাড়িয়ে আবারও চোখ রাখতেই খানিকটা দূরত্বে সেফটি পিন পায়। তা খুলে সামনে রাখে। এবার যেন সাবরিহা একটু শান্তি পেল। একটা লম্বা শ্বাস ফেলে আয়নায় চোখ রেখে ধীরে ভীতু গলায় বলে, কমান্ডার, ব্যাকহুকগুলো। অদ্ভুত চোখে তাকালো মুসাওয়াত। এই মেয়েকে মুসাওয়াতকে লাগাম ছাড়াতে চাইছে। মেয়েটা ঠিক কি করতে চাইছে? কেন শুধু শুধু ভেতরের মানুষটাকে উস্কাচ্ছে? চোখের পলক ফেলে ধীরে ধীরে বলে, আম্মুকে ডেকে দেই। সাথে সাথেই ঘুরে দাঁড়ালো সাবরিয়া। তারপর বড় বেসিনের পাশে হেলান দিয়ে বলে, আম্মু জেগে আছে? না। এলোমেলো ভাবে দৃষ্টি ফেলে বলে মোসাওয়াদ। তাই সাবরিহা শ্বাস ফেলে বলে, শুধু শুধু আম্মুকে ডেকে লাভ কি বলুন? এর থেকে আপনিই সাহায্য করুন, আম্মু তো ঘুমিয়ে গেছে। কথাটা বলেই আবারও ঘুরে দাঁড়িয়ে ঠোঁট টিপে হেসে ফেলে সাবরিয়া। মোসাওয়াত দ্বিধা দ্বন্দ্বের সাথে এগিয়ে এসে হাত রাখে সাবরিহার ব্যাক হুকে। তারপর ধীরে জিজ্ঞাসা করে, পড়ার সময় সাহায্য কে করেছিল? যারা আমাকে সাজাতে এসেছিল? ও। সাথে সাথেই চোখ পড়ল সাবরিহার পিঠের একটা লাল তিলের ওপর। শরীরের সাথে পায়ের তলানি পর্যন্ত শিরশির করে উঠল। তবুও চোয়াল শক্ত করে নিজেকে সামলে নিয়ে ধীরে সেফটি পিনগুলো হুশ করে খুলে সরাতে আসতে বলল, ওই যে শাড়ি, ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে যা পেপার করেন পরেন। আপনি তো আবার অসুস্থ। কথাটা বলেই মুসাদ বেরিয়ে গেল। আর সাবরিহা বোকার মতো তাকিয়ে রইল। হলো কি? হুট হুট করে এমন রেগে গেল কেন এই লোক? সাবরিহা তো কিছুই করেনি। তাহলে এভাবে রেগে যাবার কারণটা কি? ভাবতে ভাবতে একটা লম্বা শাওয়ার নেবার কথা ভাবে।